হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আবারও তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আগের ক্লাসে আমি যথারীতি তোমাদের কথা দিয়েছিলাম অরণ্য সম্পদে পার্ট 2 নিয়ে আসব, তাই আবারও আমরা আজকে চলে এসেছি ক্লাস 11-এর একটা চ্যাপ্টার অরণ্য সম্পদের ক্লাস 2 বা পার্ট 2 নিয়ে। আগের ক্লাসে মানে অরণ্য সম্পদের আগের আলোচনাতে আমরা আলোচনা করেছি অরণ্য সম্পদকে কিভাবে আমরা সংরক্ষণ করে রাখবো, এই অরণ্য সম্পদের উপকারিতা কি, তার গুরুত্ব কি এবং পাতার প্রকৃতি অনুসারে এবং বিভিন্ন ভিত্তিতে অরণ্য সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছি। কিন্তু আমরা জেনেছি বিভিন্ন ভিত্তিতে অরণ্য সম্পদের শ্রেণীবিভাগ, কিন্তু এবারে আমাদের জানতে হবে আমরা অরণ্য সম্পদকে প্রধান কতগুলো ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ জায়গার ভিত্তিতে, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ভিত্তিতে, জলবায়ুর ভিত্তিতে আমরা অরণ্য সম্পদকে কতগুলো ভাগে ভাগ করব এবং সেই ভাগের যে বৈশিষ্ট্য আমরা সেগুলো সম্পর্কে এক এক করে জেনে নেব। তাই তো, তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকে প্রথম পার্ট দিয়ে। এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে নিরক্ষীয় চিরহরিত অরণ্য সম্পর্কে বোঝাবো। এবার নিরক্ষীয় চিরহরিত অরণ্য সম্পর্কে বোঝাতে গিয়ে আমাকে প্রথমেই যেটা তোমাদের ব্যাখ্যা হিসেবে বলতে হবে, এই অরণ্যের কি কি ভৌগোলিক অবস্থান, মানে ভৌগোলিক অবস্থান কত অক্ষাংশ থেকে কত অক্ষাংশের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমাদের ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে। এই ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে দেখো এখানে 0 ডিগ্রি অক্ষরেখাটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে 0 ডিগ্রি নিরক্ষরেখাটা আমরা দেখানোর চেষ্টা করেছি এবং 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই পার্টটা, যে গ্রিনারি পার্টটা আমরা দেখতে পাচ্ছি, সেখানেই কিন্তু আমাদের এই যে গ্রিনারি যে পার্টটা আমাদের নিরক্ষরেখা থেকে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের বিস্তারের মধ্যে যে পার্টটা, সেখানেই আমাদের নিরক্ষীয় চিরহরিত অরণ্যের কিন্তু অবস্থান। কিন্তু এই নিরক্ষীয় চিরহরিত অরণ্য কোন কোন জায়গার মধ্য দিয়ে গেছে সেটা দেখে নাও। দক্ষিণ আমেরিকার ব্রাজিলের কিছুটা অংশ, আমরা আফ্রিকার কিছুটা অংশ দেখতে পাচ্ছি আমাদের নিরক্ষীয় চিরহরিত অরণ্যের অবস্থান, এবং এইখানে আমাদের নিরক্ষীয় চিরহরিত অরণ্যের আমরা বিভিন্ন অবস্থান দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের কি কি জানতে হবে, এই নিরক্ষীয় চিরহরিত অরণ্যের অবস্থানের পাশাপাশি আমাদের জেনে নিতে হবে এই নিরক্ষীয় চিরহরিত অরণ্যের কি কি বৈশিষ্ট্য আমরা লিখতে পারি। তাই তো, প্রথমেই আমরা বলতে হবে যে এই নিরক্ষীয় চিরহরিত অরণ্যকে আমরা বলে থাকি চিরগোধূলি অরণ্য বা কি চিরগোধূলি অঞ্চল বলতে পারি, কেমন? এবং এই অরণ্যের যদি আমি ভৌগোলিক বা আমি যদি এই অরণ্যের ওভারঅল আমি বৈশিষ্ট্য বলতে চাই, তাহলে আমরা বলতে হবে এই অরণ্য, প্রথমেই আমি কি বললাম, চিরগোধূলি অঞ্চল। চিরগোধূলি অঞ্চল বলার একটাই কারণ, এই অরণ্য এত বেশি পরিমাণে এই অরণ্যে গাছপালা আছে, তো এই গাছপালাকে ভেদ করে সূর্যরশ্মি মাটিতে প্রবেশ করতে পারে না। কারণ সেই টাইমটায় মনে হয় যে বিকেল বিকেল হয়েছে, গোধূলির টাইম, সব সময় এটা সেখানে মনে হয়, সেটা দুপুরবেলায় হোক, সকালবেলায় হোক আর বিকেলবেলায় হোক। তাই এই অরণ্যকে বলা হয় চিরগোধূলি অঞ্চল। এবং যেহেতু এখানে গাছপালার পরিমাণ অধিক, তাই জন্য এই অরণ্যকে বলা হয় আমাদের পৃথিবীর ফুসফুস। পৃথিবীর ফুসফুস বলা হয়। আর তার সাথে যদি আমি জলবায়ুর কথা বলি, আমরা বুঝতেই পাচ্ছি নিরক্ষীয় চিরহরিত অরণ্যে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। এছাড়াও এখানে বৃষ্টিপাতের পরিমাণ 250 সেন্টিমিটারের থেকে বেশি। তাহলে বৃষ্টিপাত হলো 250 সেন্টিমিটারের থেকে বেশি। এবং এখানে জলবায়ু যদি বলি, তাহলে এখানে জলবায়ু হলো 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এখানে উষ্ণতা বা তারতম্য আমরা দেখতে পাই, কেমন? আর এইখানে সব থেকে মেন যেটা কনসেপ্ট হলো, এই অরণ্যকে আমরা 4 o'clock রেন বলে থাকি, কারণ এই অরণ্যে যে বৃষ্টিপাত হয় সেটা বেলা 3টে থেকে 4টের মধ্যে হয়, আর তার পরিমাণ থাকে 3 থেকে 4টের মধ্যে। আমাদের যে বৃষ্টিপাত হওয়ার কারণে এই অরণ্যে আমরা 4 o'clock রেন দেখতে পাই, কেমন? এগুলো আমি ওভারঅল একটা নিরক্ষীয় চিরহরিত অরণ্যের আমি একটা কনসেপ্ট বললাম।
এই নিরক্ষীয় চিরহরিত অরণ্যের কিন্তু আরেকটা নাম হলো ক্রান্তীয় চিরহরিত অরণ্য। কেমন? এবারে আমরা জেনে নেব যে এই ক্রান্তীয় চিরহরিত অরণ্যের উদ্ভিদের যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, কারণ এখানে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাই। যদি এই উদ্ভিদের নামগুলো আমরা বলতে চাই তাহলে বলতে হবে রোজউড, আয়রন উড, ব্রাজিল নাট, রাফলেশিয়ার মতো আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাই। যদি আমি উদ্ভিদের নামগুলো আগে লিখে দিই, রোজউড, আয়রন উড, রাফলেশিয়া। রাফলেশিয়া হলো এক প্রকার ফুলের নাম। এই ফুল খুব বিরল প্রজাতির একটা ফুলের নাম। এই ফুলটা দেখতে খুব সুন্দর, একটু বড় আকারের হয় এবং এই ফুলটা আমরা বিশেষত দেখতে পাই ক্রান্তীয় চিরহরিত অরণ্যের মধ্যে। কেমন? এই যে এত ধরনের আমরা গাছ দেখতে পাই, তাই জন্য আমরা প্রথমেই এখানের বৈশিষ্ট্য হিসেবে আমরা বলবো সারা বছর সবুজ উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা বলবো সারা বছর সবুজ উদ্ভিদ আমরা এই অরণ্যের মধ্যে, মানে ক্রান্তীয় চিরহরিত অরণ্য বা নিরক্ষীয় চিরহরিত অরণ্যের মধ্যে দেখতে পাই। যেহেতু সারা বছর চিরহরিত অরণ্যের মধ্যে আমরা সবুজ উদ্ভিদ দেখতে পাই, এখানকার গাছপালার পরিমাণ প্রচুর অধিক পরিমাণে থাকে, তাই এখানের আরেকটা বৈশিষ্ট্য হলো ঘন বনভূমি আমরা দেখতে পাই। তার সাথে ঘন বনভূমি দেখতে পাই এবং এইখানকার যে বনভূমির গাছপালাগুলো পুরো চাঁদোয়ার মতো একটা অঞ্চলের সৃষ্টি করে। এই চাঁদোয়ার মতো অঞ্চলের থেকে সৃষ্টি হয় কিন্তু গোধূলি অঞ্চলের, যেটা আমি তোমাদেরকে বললাম। তাহলে এখানে আরেকটা বৈশিষ্ট্য হিসেবে আমি গোধূলি অঞ্চল লিখে দিলাম। এখানে আরেকটা বৈশিষ্ট্য হিসেবে আমি লিখলাম গোধূলি অঞ্চল। এখানে যেহেতু গাছপালার পরিমাণ প্রচুর পরিমাণে থাকে, তাহলে তোমরাই ভেবে দেখো মানুষ কি খুব সহজেই সেই অরণ্যের মধ্যে প্রবেশ করতে পারবে, বা কোনো গাড়ি কি সেই অরণ্যের মধ্যে বা কোনো ট্রাক্টর কি ওই অরণ্যের মধ্যে প্রবেশ করতে পারবে? তাহলে আমরা বৈশিষ্ট্য হিসেবে কি বলতে পারি? প্রবেশে দুর্ভেদ্য, মানে প্রবেশতা কঠিন ওই অরণ্যের মধ্যে, প্রবেশ দুর্ভেদ্য। কেমন? নেক্সট আমরা আর কি বৈশিষ্ট্য বলতে পারি? এই অরণ্যের গাছপালাগুলো লম্বাটে প্রকৃতির, মোটামুটি এদের হাইট থাকে 60 to 70 মিটার, মানে প্রায় 60 থেকে 70 মিটার এই অরণ্যের গাছপালাগুলোর উচ্চতা প্রায় থেকে থাকে। নেক্সট হলো এই অরণ্যের কাঠগুলো খুব শক্ত প্রকৃতির, কারণ এখানে জলবায়ু মানে তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এছাড়াও বৃষ্টিপাতের পরিমাণ পর্যাপ্ত থাকে, 250 সেন্টিমিটারের বেশি। এই সব কারণের জন্য কিন্তু এখানে আমরা শক্ত কাঠের অরণ্য দেখতে পাই। তাহলে আরেকটা বৈশিষ্ট্য হিসেবে আমরা কি লিখতে পারি? শক্ত কাঠের অরণ্য। কেমন? ওকে, এই যে প্রধান যে 5টা বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলে দিলাম, এই 5টা বৈশিষ্ট্য কিন্তু আমাদের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদের ক্ষেত্রে একদম পারফেক্ট। আরেকটা যেটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেটা আমাদের হলো ত্রিস্তরীয় অরণ্য। এই কনসেপ্টটা হয়তো তোমাদের কাছে নতুন, কিন্তু এই স্তর বিন্যাসটা কিরকম ভাবে করা যাবে সেটা আগে দেখে নি। চলো, এখানে দেখতে পাচ্ছ একটা গাছপালা সমেত একটা উদ্ভিদের একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে, একটা জায়গার ছবি দেওয়া হয়েছে। এই জায়গার ছবিটাতে যদি আমি অনেকগুলো গাছ দেখতে পাই, যদি আমি হাইটের বেসিসে, গাছের হাইটের বেসিসে মোটামুটি এখানের গাছগুলোকে প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়, ক্রান্তীয় চিরহরিত অরণ্যের গাছগুলোকে। তাই জন্য এই অরণ্যকে বলা হয় ত্রিস্তরীয় অরণ্য। একটা কি, যেই হাইট সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠ থেকে, যার হাইট, এখানে একটা হাইট আমি যদি ধরে নিই, আরেকটা হাইট এই উদ্ভিদের হাইট দেখলাম মোটামুটি অন অ্যান অ্যাভারেজ এগুলোই থাকে, আরেকটা ধরো এখানে যেই উদ্ভিদগুলো থাকে, এই 3টে যদি আমি হাইট ধরে নিই, এই 3টে হাইটের মধ্যে আমরা কি বলবো? উচ্চ, মধ্য, নিম্ন, তাই তো? এই উচ্চ, মধ্য, নিম্ন স্তরের যে উদ্ভিদগুলোকে আমরা প্রধানত 3টে ভাগে ভাগ করে থাকি। এই যে উচ্চ স্তরের উদ্ভিদগুলোর উচ্চতা প্রায় 30 থেকে 60 মিটারের কাছাকাছি থাকে। কেমন? আবার মধ্য যে স্তর, সেই উদ্ভিদের গুলোর উচ্চতা মোটামুটি 30 থেকে
15 থেকে 30 মিটারের মধ্যে থাকে। আবার নিচে যে গুল্ম জাতীয় উদ্ভিদগুলো থাকে তাদের উচ্চতা প্রায় থাকে 5 থেকে 10 মিটারের কাছাকাছি। এই যে ত্রিস্তরীয় অরণ্য, মানে এই যে 3টে স্তরের অরণ্য কিন্তু একেবারে সারিবদ্ধভাবেই কোনো অরণ্যের মধ্যে উপস্থিত থাকে না, সমস্ত কিছু মিশিয়েই থাকে, কোথাও বড় গাছ, কোথাও মাঝারি ধরনের গাছ, কোথাও ছোট গাছ, কিন্তু হাইটের ভিত্তিতে আমরা এই 3টে স্তরে কিন্তু আমরা এই ক্রান্তীয় চিরহরিত অরণ্যে আমরা দেখতে পাই। ক্লিয়ার হলো? তাহলে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের অবস্থান আমরা জানলাম, তার বৈশিষ্ট্য জানলাম, তার সাথে জেনে নিলাম ক্রান্তীয় চিরহরিত অরণ্যকে আমরা ত্রিস্তরীয় অরণ্য বলে থাকি এবং তার কারণ। এইবারে চলো আমরা চলে যাই নিরক্ষীয় বৃষ্টি অরণ্য কাষ্ঠশিল্পে অনগ্রসর কেন। এই যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বা ক্রান্তীয় অরণ্যের কথা আমি তোমাদেরকে বললাম, এই যে এত তো আমি দেখতে পেলাম প্রচুর গাছপালা আছে, প্রচুর ঘন জঙ্গল, সবুজ উদ্ভিদ, সমস্ত কিছু থাকা সত্ত্বেও এইবারে আমাদের জেনে নিতে হবে যে কেন কাষ্ঠশিল্পে এই নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অনগ্রসর। তার একটা শুধু প্রধান কারণ নেই, অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হিসেবে আমি বলবো বিভিন্ন প্রজাতির বৃক্ষের কথা। কি বলবো? বিভিন্ন প্রজাতির এবার হয়তো তোমরা বলবে ম্যাম বিভিন্ন প্রজাতির বৃক্ষ আছে তাও কেন অনগ্রসর? তার কারণ হচ্ছে যদি অনেক টাইপের প্রজাতির বৃক্ষরা থাকে, মানে গাছেরা থাকে, কোন গাছটা কি গাছ যদি প্রপার কেউ না জানে তাহলে কিন্তু সেই গাছটা সংরক্ষণ করা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তাই 1 নাম্বার কারণ হলো, মানে ফার্স্ট কারণ হলো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অনগ্রসর হবার কারণ বিভিন্ন প্রজাতির বৃক্ষ। নেক্সট আমরা কি বলতে পারি? দুর্গম অরণ্য, মানে এই অরণ্যে প্রবেশ করা খুব কষ্টসাধ্য। যদি আমি সেই অরণ্যে না যেতে পারলাম বা প্রবেশ না করতে পারলাম তাহলে সেখান থেকে আমি কিছু সংগ্রহ করব কি করে? সেখানকার ফলমূল বলো, পাতা বলো, কাঠ বলো, আমি সেখান থেকে সংগ্রহ করব কি করে? তাই এই অরণ্য হলো দুর্গম অরণ্য, তাই এটা একটা প্রথম কারণ। নেক্সট আরেকটা বলতে পারি ঘন অরণ্য হওয়ার কারণে এখানে কিন্তু কেউ প্রবেশ করতে পারে না বলাটা ভুল, কিন্তু প্রবেশ করতে কষ্টসাধ্য। তারপর আরেকটা বৈশিষ্ট্য এই যে আমি তোমাদের ত্রিস্তরীয় অরণ্যের কথা বললাম, গাছগুলোর হাইটের কথা বললাম, কিন্তু তোমাদের কি মনে হলো না এই গাছগুলো অনেকটা লম্বা প্রকৃতির? একদমই তাই। যদি অরণ্যগুলো এত দীর্ঘ প্রকৃতির হয় তাহলে সেটা নিশ্চয়ই এমনি হাতের কুঠার দিয়ে কাটা সম্ভব নয়। তার জন্য আমাকে কোনো যন্ত্র নিয়ে যেতে হবে, কোনো একটা গাড়ি নিয়ে যেতে হবে যেখান দিয়ে আমাদের কাঠ কাটতে সুবিধা হবে। যদি গাড়িটাই প্রবেশ করতে না পারে ওই দুর্ভেদ্য অরণ্য দিয়ে তাহলে সেই গাছটা কাটা হবে কি করে? তাই আরেকটা বৈশিষ্ট্য বা আরেকটা অনগ্রসর হওয়ার কারণ আমরা বলতে পারি সুদীর্ঘ অরণ্য বা সুদীর্ঘ বৃক্ষ বলতে পারি। ওকে, তাহলে বিভিন্ন প্রজাতির বৃক্ষ, দুর্গম অরণ্য, ঘন অরণ্য, সুদীর্ঘ বৃক্ষ। আরেকটা কি বলতে পারি যে এই অরণ্যের গাছের কাঠগুলো হয় শক্ত এবং ভারী প্রকৃতির। যদি খুব শক্ত পরিমাণে হয় তাহলে সেটা কাটাও খুব মুশকিল, যদি ভারী হয় তাহলেও সেটা আমরা যদি নিয়ে আসি তাহলেও কিন্তু সেটা কষ্টসাধ্য। তাহলে আরেকটা পয়েন্ট কি? ভারী ও শক্ত প্রকৃতি। কেমন? তাহলে বিভিন্ন প্রজাতির বৃক্ষ, দুর্গম অরণ্য, ঘন অরণ্য, সুদীর্ঘ বৃক্ষ, ভারী প্রজাতির বৃক্ষ, এই বিভিন্ন ধরনের কারণ হলো আমাদের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য কাষ্ঠশিল্পে অনগ্রসর হওয়ার কারণ। কেমন? আমরা এবার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় চিরহরিত অরণ্য সম্পর্কে জেনে নিলাম। এইবারে আমরা জানবো যে ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্য সম্পর্কে। আবারও আমরা এবারে জেনে নেব যে ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্যের আমাদের ভৌগোলিক অবস্থানটা ঠিক কোথায়। যদি আমি এই ম্যাপের ভিত্তিতে বলি তাহলে এখানে ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি
30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে আমাদের এই ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্যের অবস্থান আমরা লক্ষ্য করি। এই অবস্থানের মধ্যে আমরা বেসিক্যালি দেখতে পাই আমাদের এই উত্তর আমেরিকার মাঝের পাটটা, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পাট, তারপর আমরা ভূমধ্যসাগরীয় অঞ্চল আমরা দেখতে পাই। এছাড়াও আমরা দেখতে পাই নিম্নের দিকে মানে দক্ষিণের দিকে আমরা আফ্রিকার কিছু অংশ, পেরু এবং চিলি সংলগ্ন কিছু অঞ্চল আমরা দক্ষিণ আমেরিকার পেরু এবং চিলি সংলগ্ন কিছু অঞ্চল, আফ্রিকার একদম নিচের পোর্শন মানে দক্ষিণের অংশ, অস্ট্রেলিয়ারও দক্ষিণের অংশে আমরা দেখতে পাই ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্য। এবারে ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্যের যদি আমি আবারও যথারীতি এর বৈশিষ্ট্যের কথা বলতে চাই, তাহলে কি বলবো যে এইখানকার অবস্থান সম্পর্কে তো আমরা জেনে নিলাম। এবারে যদি আমি বৈশিষ্ট্যের কথা বলি, ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে উষ্ণ এবং শুষ্ক গ্রীষ্মকাল আমরা দেখতে পাই। তাহলে কি বলবো, উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মকাল আমরা দেখতে পাই ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্যে। তার সাথে সাথে এখানকার তাপমাত্রা বা এর উষ্ণতা থাকে ম্যাক্সিমাম প্রায় 12 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাহলে উষ্ণতা হিসেবে বলবো 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্যের অবস্থান। এছাড়াও এখানকার শীতল এবং আর্দ্র শীতকাল আমরা লক্ষ্য করি এবং উষ্ণ এবং শুষ্ক গ্রীষ্মকাল। শীতল ও আর্দ্র শীতকাল আমরা এই ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্যে লক্ষ্য করি। এছাড়াও এখানে বৃষ্টিপাতের পরিমাণ হলো প্রায় 60 থেকে 100 সেন্টিমিটার। কি বললাম, বৃষ্টিপাত হলো প্রায় 60 to 100 সেন্টিমিটার হলো এইখানকার বৃষ্টিপাত। এছাড়াও এইখানে আমরা দেখতে পাই দ্বিস্তরীয় অরণ্য। আমরা যেমন নিরক্ষীয় অঞ্চলে আমরা ত্রিস্তরীয় অরণ্য দেখতে পেয়েছি, তেমন ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমরা দেখতে পাই দ্বিস্তরীয় অরণ্য। এছাড়াও ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্যকে আমরা প্রাকৃতিক ফলের ঝুড়ি বলি, কারণ এই অঞ্চলে আমরা বিভিন্ন ধরনের টক জাতীয় ফল, জলপাই, আঙুর, কমলা লেবু, পিচ, বেরি, এই বিভিন্ন ধরনের টক জাতীয় ফল কিন্তু আমরা এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে দেখতে পাই। আর একে বলা হয় প্রাকৃতিক ফলের ঝুড়ি বা ফল ভাণ্ডার আমরা বলতে পারি। তাহলে আমরা প্রাকৃতিক ফলের ঝুড়ি বলতে পারি এই ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্যকে। এছাড়াও আরেকটা তোমাদের কথা বলে দিই, এই ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্যকে বা এই জলবায়ুতে আমরা যেই টক জাতীয় উদ্ভিদ বিশেষ করে দেখতে পাই, তার মধ্যে জলপাই এই অরণ্যে বেশি পরিমাণে আমরা দেখতে পাই। তাই এই অঞ্চলকে বলা হয় জলপাইয়ের দেশ। আগেকার দিনে বিভিন্ন নাবিকেরা বলো, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে যেই লোকেরা যেত, তারা দূর থেকে, যখন জলপথে তারা যেত, দূর থেকে দেখতে পেত ওই জলপাইয়ের গাছ। তাই দেখে তারা বুঝতো যে তারা ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্যে এসে পৌঁছেছে বা ভূমধ্যসাগরীয় চিরহরিত জলবায়ুতে এসে পৌঁছেছে। এই কি দেখে? এই জলপাইয়ের গাছ থেকে। তাই জলপাইয়ের দেশও কিন্তু বলা হয় ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্যকে। কেমন? চলো এরপরে আমরা আলোচনা করব উষ্ণ নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য সম্পর্কে। বুঝতেই পারছো, উষ্ণ নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য বলতে যেই অরণ্যে আমরা মোটামুটি সমস্ত ধরনের ক্রান্তীয় অরণ্যের উদ্ভিদ দেখতে পাই, আবার ভূমধ্যসাগরীয় চিরহরিত অরণ্যেরও উদ্ভিদ দেখতে পাই। পৃথিবীর টোটাল 18% জুড়ে, মানে 18% অঞ্চলে আমরা দেখতে পাই এই উষ্ণ নাতিশীতোষ্ণ চিরহরিত অরণ্য, মিশ্র অরণ্য। এই উষ্ণ নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের যদি আমি আবারও ভৌগোলিক অবস্থানের কথা বলি, তাহলে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এই
অক্ষাংশের মধ্যে আমাদের এই উষ্ণ নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের অবস্থান, যার মধ্যে বেসিক্যালি পড়ছে উত্তর আমেরিকার কিছু অংশ, তারপরে আমরা দেখতে পাচ্ছি ভূমধ্যসাগরীয় অরণ্যের কিছু পার্ট এবং আমাদের ইউরোশিয়ার কিছু পার্ট। ওকে, এবং আমি যদি দক্ষিণের কথা বলি তাহলে আমরা দক্ষিণ আমেরিকার কিছু অংশ দেখতে পাই, আফ্রিকার কিছু অংশে দেখতে পাই, এছাড়াও আমরা অস্ট্রেলিয়ার কিছু অংশে আমরা উষ্ণ নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যকে দেখতে পাই। এবার উষ্ণ নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের যদি আবারও আমি বৈশিষ্ট্যের কথা বলতে চাই, উষ্ণ নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের বৈশিষ্ট্যের কথা বলতে চাই তাহলে প্রথমেই আমাকে বলতে হবে জলবায়ু। এখানকার জলবায়ু হলো নাতিশীতোষ্ণ প্রকৃতির। তাহলে নাতিশীতোষ্ণ জলবায়ু আমরা দেখতে পাই এই উষ্ণ নাতিশীতোষ্ণ চিরহরিত অরণ্যে। এখানকার উষ্ণতা হয় প্রায় আমরা বলতে পারি 6 ডিগ্রি থেকে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এখানকার উষ্ণতা থাকে। উষ্ণতা প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি এখানকার উষ্ণতা থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণ হয় প্রায় 50 থেকে 100 সেন্টিমিটার। বৃষ্টিপাত প্রায় 50 to 100 সেন্টিমিটার হচ্ছে এখানকার বৃষ্টিপাতের পরিমাণ। এবং এইখানে আমরা যেই প্রকৃতির গাছগুলো দেখতে পাই সেগুলো হলো ওয়ালনাট, ইউক্যালিপটাস, কুইব্রাকো, এই বিভিন্ন প্রজাতির গাছগুলো আমরা এই মিশ্র অরণ্যে দেখতে পাই। এবং বৃষ্টিপাতযুক্ত এই অঞ্চলে আমরা পর্ণমোচী অরণ্য, যেমন পর্ণমোচী অরণ্যের মধ্যে আমরা ওক, চেস্টনাট, বিচ, এই গাছগুলো আমরা দেখে থাকি। এছাড়াও এখানে সরলবর্গীয় অরণ্যের মধ্যে পাইন, ফার, বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাই। তাহলে আবারও মনে করিয়ে দিচ্ছি, সরলবর্গীয় অরণ্যের মধ্যে আমরা এখানে দেখতে পাই পাইন এবং ফার জাতীয় উদ্ভিদ, এবং পর্ণমোচী অরণ্যের মধ্যে আমরা দেখতে পাই ওক, চেস্টনাট, বিচ, বার্চ, বিভিন্ন ধরনের উদ্ভিদ। কেমন? এছাড়াও আমরা এই অরণ্যে ইউক্যালিপটাস, ওয়ালনাট, কুইব্রাকো, বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাই এই মিশ্র অরণ্যে। কেমন? এবারে আমরা আবার আলোচনা করব উষ্ণ নাতিশীতোষ্ণর পর শীতল নাতিশীতোষ্ণ সরলবর্গীয় অরণ্য সম্পর্কে। এই শীতল নাতিশীতোষ্ণ সরলবর্গীয় অরণ্যের অবস্থানটা একবার দেখে নাও। 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশের উত্তর এবং 50 থেকে 70 ডিগ্রি অক্ষাংশ দক্ষিণ যদি আমি ধরে নিই, তাহলে উত্তর অক্ষাংশের মধ্যে আমরা অনেকটা জায়গা জুড়ে, আমরা উত্তর আমেরিকার অনেকটা জায়গা জুড়ে দেখতে পাই, এছাড়াও আমরা ইউরেশিয়ার অনেকটা জায়গা জুড়ে দেখতে পাই। আর এই অরণ্যকে বেসিক্যালি একটা নামেই আমাদের কাছে পরিচিত, তা হলো তৈগা অরণ্য। যদি আমি এই অরণ্যের বৈশিষ্ট্যের কথা আবারও আলাদাভাবে বলতে চাই, তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো এই অরণ্যকে বলা হয় তৈগা অরণ্য। কেমন? এই অরণ্যের বিস্তার আমরা দেখে নিলাম। আর দক্ষিণ অক্ষাংশে, যেহেতু দক্ষিণ অক্ষাংশে 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যেহেতু শীতল আর বেশিরভাগটাই জলভাগ, তাই সেখানে আমরা এই অরণ্য দেখতে পাই না। উত্তর অক্ষাংশেই বেসিক্যালি এই অরণ্য দেখতে পাওয়া যায়। আর এই অরণ্যের গাছের মধ্যে আমরা কি বলতে পারি? পাইন, ফার, এই বিভিন্ন ধরনের গাছের কথা। পাইন, ফার আমরা এই অরণ্যে দেখতে পাই। আর এই অরণ্যের উষ্ণতা থাকে প্রায় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উষ্ণতা প্রায় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে এর উষ্ণতা। এবং বৃষ্টিপাত যদি আমরা বলে থাকি, আমাদের বৃষ্টিপাত শীতকালীন উষ্ণতা আগে বলে দিই, শীতকালীন উষ্ণতা থাকে -5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং বৃষ্টিপাতের পরিমাণ 50 সেন্টিমিটারের কাছাকাছি। ওকে, বৃষ্টিপাত প্রায় 50 সেন্টিমিটার হয়ে থাকে আমাদের এই অরণ্যে। মানে কি অরণ্য? শীতল সরলবর্গীয় অরণ্যে। কেমন? এছাড়াও এই অরণ্যের গাছগুলোর একটা বৈশিষ্ট্য আছে, এই গাছগুলো হয় সর্বদা, আমরা সকলেই জানি,
যেটা আমরা ক্রিসমাস ট্রিতেও দেখতে পাই, ছুচালো প্রকৃতি। তার একটাই কারণ, যাতে এই গাছে বরফ দাঁড়াতে না পারে, বরফগুলো যাতে সাইড বেয়ে পড়ে যায়, মানে বরফগুলো যাতে পড়ে যায়, তার কারণ হচ্ছে এই গাছগুলো ছুচালো প্রকৃতির হয়। তাহলে দেখো, আমরা নিরক্ষীয় চিরহরিত অরণ্য সম্পর্কে জানলাম। আমরা আর কি কি জানলাম? আমরা জানলাম ভূমধ্যসাগরীয় অরণ্য সম্পর্কে, আমরা জানলাম উষ্ণ অরণ্য সম্পর্কে, যাকে আমরা বলে থাকি। এছাড়াও আমরা জানলাম শীতল নাতিশীতোষ্ণ সরলবর্গীয় সম্পর্কে, আমরা মিশ্র অরণ্য সম্পর্কে জেনেছি। এইবারে এতগুলো তো অরণ্য সম্পর্কে জানলাম, এইবারে আমাদের জেনে নিতে হবে সরলবর্গীয় অরণ্যাঞ্চলে কাষ্ঠ এবং কাগজ শিল্পে উন্নত কেন। আমরা জেনেছি নিরক্ষীয় অঞ্চল কাগজ শিল্প উন্নত কেন, তাই উন্নত না হওয়ার কারণ। এই সরলবর্গীয় অরণ্য অঞ্চল এবার কেন উন্নত সেই সম্পর্কে জানবো। প্রথমেই আমাদের এটা বলতে হবে যে সেখানকার পরিবহন ব্যবস্থা উন্নত। উন্নত পরিবহন, নেক্সট বলতে হবে নরম কাঠ, প্রযুক্তিবিদ্যায় উন্নত, নেক্সট বলতে হবে নিরক্ষীয় অঞ্চলের মতো এই অরণ্য কিন্তু দুর্ভেদ্য প্রকৃতি নয়, মানে এই অরণ্যে প্রবেশ করা কষ্টসাধ্য নয়। তাহলে অরণ্য বন্ধুর প্রকৃতির আমরা বলতে পারি। অরণ্য বন্ধুর প্রকৃতির। এছাড়াও এই অরণ্যের জলবায়ু কিন্তু অনুকূল জলবায়ু। তাহলে আমরা লিখতে পারি 5 নম্বর পয়েন্ট হিসেবে অনুকূল জলবায়ুর কথা। কেমন? তাহলে দেখো, এই অরণ্য থেকে আমাদের কি কি টাইপের কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে, আমরা মোটামুটি কিন্তু সেগুলো জেনে নিলাম। যে অরণ্য কিভাবে সংরক্ষণ করতে হবে, অরণ্যের উপকারিতা কি, অরণ্য কিভাবে আমাদের অরণ্যকে সংরক্ষণ করা প্রয়োজন, এই বিভিন্ন ধরনের আমরা বৈশিষ্ট্য জেনেছি। তার সাথে আজকে আমরা জেনে নিলাম যে অরণ্যকে আমরা কিভাবে ভাগ করতে পারি, সেটা অক্ষাংশের ভিত্তিতে, এবং সেই ভাগের ভিত্তিতে আমাদের কি কি বৈশিষ্ট্য হতে পারে। যদি আমি এই অনুকূল বৈশিষ্ট্যগুলোর কথা বলি, তাহলে সেখানকার অরণ্য হবে উন্নত প্রকৃতির, মানে কাষ্ঠশিল্পে উন্নত হবে, অরণ্য আরো অগ্রসরতার দিকে যাবে। কেমন? নিরক্ষীয় অরণ্য কিন্তু সেটা যাবে না, তার কারণগুলো আমরা বললাম। এইবারে চলো ছট করে দেখে নিই এই অধ্যায় থেকে, মানে অরণ্য থেকে আমাদের কি কি কোয়েশ্চেন আসতে পারে। আর যারা যারা এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কোয়েশ্চেন নাম্বার কিন্তু মেনশন করে দেবে। কেমন? প্রথম কোয়েশ্চেনটা দেখে নিই, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? এটা আমরা সকলেই জানি, আমি আশা রাখছি তোমরাও সকলে জানো যে পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়। অপশনগুলো দেখে নাও, সাভানা, সেলভা, স্টেপ এবং তৈগা অরণ্যকে। তোমরাই বলো, পৃথিবীর ফুসফুস আমরা কোন অরণ্যকে বলে থাকি? আমাজন অরণ্যকে। আর আমাজন অরণ্যের আরেকটা নাম আমরা সকলেই জানি, সেটা হলো অপশন বি, সেলভা অরণ্য। তাই তো? চলো পরের প্রশ্নে চলে যাই। সরলবর্গীয় অরণ্যের কাঠ ক্ষেত্রমানে সবচেয়ে বেশি যে দেশে, তা হলো। তাহলে সরলবর্গীয় অরণ্য ক্ষেত্রমানের কাঠ আমরা কোন দেশে সব থেকে বেশি? মনে করে দেখো, তৈগা বনভূমি আমরা কোন দিকে সব থেকে বেশি দেখতে পেয়েছিলাম? নরওয়ে, সুইডেন, রাশিয়া এবং চীন। এখানে রাইট আনসার কি হবে? কমেন্ট সেকশন তো তোমাদের জন্য ওপেনই আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করো আর দেখো তো তোমাদের উত্তর আর আমার উত্তর মিলছে কিনা। এখানে রাইট আনসার হবে রাশিয়াতে, মানে তৈগা বনভূমি অর্থাৎ সরলবর্গীয় অরণ্য আমরা দেখতে পাই। চলো নেক্সট কোয়েশ্চেন, বাণিজ্যিক কাষ্ঠশিল্প বিকাশ লাভ করে। বাণিজ্যিক কাষ্ঠশিল্প কোথায় বিকাশ লাভ করেছে? সরলবর্গীয়, ভূমধ্যসাগরীয়, চিরহরিত এবং পর্ণমোচী। নিরক্ষীয় চিরহরিত অরণ্যে করেনি, আমরা সকলেই পড়লাম। আর এটাও জেনেছি কোথায় বিকাশ লাভ করেছে, তা জেনেছি অপশন এ, সরলবর্গীয় অরণ্যে বাণিজ্যিক কাষ্ঠশিল্প বা কাগজ শিল্পে বিকাশ লাভ করেছে। আর তার কারণগুলোও কিন্তু আমরা এক এক করে জেনে নিয়েছি। কেমন? নেক্সট কোয়েশ্চেন, কোন অঞ্চল পৃথিবীর ফল ভাণ্ডার হিসেবে পরিচিত? তোমরা সকলে জানো, আমিও জানি, আমাদের পৃথিবীর ফল ভাণ্ডার হিসেবে পরিচিত ভূমধ্যসাগরীয় অরণ্য। কারণ সেখানে আমরা বিভিন্ন ধরনের ফল দেখতে পাই এবং তার সাথে টক জাতীয় ফল বেশি পরিমাণে দেখতে পাই, তাই তো?
যাকে আমরা পৃথিবীর ফলের ভান্ডার বলে থাকি। ওকে, চলো পরের প্রশ্নে যাই। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে দেরাদুনে। এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনে তোমাদের প্রায়শই এসে থাকে। কেমন? নেক্সট কোয়েশ্চেন, সরলবর্গীয় অরণ্য অঞ্চল কাষ্ঠশিল্পের বিকাশ লাভের কারণগুলো। আমরা সকলেই জানি যে সরলবর্গীয় অরণ্য অঞ্চলে আমরা পরিবহন ব্যবস্থা ভালো লক্ষ্য করেছি, নরম কাঠের অরণ্য, দক্ষ শ্রমিক আমরা দেখতে পাই, এছাড়াও বিভিন্ন ধরনের জলের প্রাপ্যতা আমরা পেয়েই থাকি। কারিগরি সাহায্য আছে, চাহিদাও প্রচুর পরিমাণে থাকার কারণে সরলবর্গীয় অরণ্য কাষ্ঠশিল্পে উন্নত এবং অগ্রসর। নেক্সট হচ্ছে নিরক্ষীয় বনাঞ্চল কাষ্ঠশিল্পে অনুন্নত হওয়ার কারণ শক্ত কাঠের অরণ্য, দুর্ভেদ্য প্রবেশ মানে প্রবেশের দুর্ভেদ্য, এছাড়াও ঘন বনভূমি, নানা প্রজাতির বৃক্ষ, অনুন্নত কৃষি মানে অনুন্নত পরিবহন ব্যবস্থা, এই বিভিন্ন ধরনের কারণের জন্য নিরক্ষীয় অঞ্চল বিভিন্ন ধরনের গাছে পরিপূর্ণ হওয়া সত্ত্বেও কাষ্ঠশিল্প কিন্তু অনুন্নত। দেখো এই কোয়েশ্চেনের ডিভিশন কিন্তু 4+5, 4+3 এই টোটাল ডিভিশনে কিন্তু আসতেই পারে। কেমন? তাহলে এই চ্যাপ্টার থেকে মোটামুটি কম বেশি কি কোয়েশ্চেন আসতে পারে বা কনসেপ্ট কি হতে পারে আশা করি আমি তোমাদের দিতে পারলাম। এর শেষে আমি তোমাদের একটা স্পেশাল থ্যাংক ইউ জানাবো আর বেস্ট উইশেস জানাবো। সকলকে বেস্ট উইশেস, সকল সুস্থ থাকো। পরের ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য একটা চ্যাপ্টারে এরকম ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে, যাতে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়। আর এর বাইরেও যদি আরও তোমরা আমার ক্লাস ফলো করতে চাও, জয়েন করো টিউটোপিয়া লাইভে আমার ক্লাসে। সেখানে আমি থাকছি তোমাদের সাথে, জিওগ্রাফি মেন্টর সুস্মিতা ম্যাম। প্রত্যেকটি ক্লাসে আমাদের পুরো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এবং ডেসক্রিপটিভ আলোচনা নিয়ে, তার সাথে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে এবং বিভিন্ন ধরনের কনসেপ্টের সাথে। আর সরাসরি তোমরা সেখানে কিন্তু আমার সাথে কথা বলতে পারবে এবং সেখানে পেয়ে যাবে তোমরা এই অধ্যায়ের মানে যেই চ্যাপ্টার আমি তোমাদেরকে পড়ালাম তার বিষয়ভিত্তিক প্রপার নোটস। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো।